আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে গেল আমাদের মাঝ থেকে আমাদের মহান বিজয় দিবস। সাথে সাথে চলে যাচ্ছে আমাদের জীবন থেকে আরো একটা বছর। কয়েকদিনের ভেতরেই আমরা বরণ করতে চলেছি নতুন একটা বছর 2025কে। দোয়া করি নতুন বছর সবার জীবনে বয়ে আনুক নতুন কিছু, আর সময়টা কাটুক আমাদের সাথেই আরো অনেক বেশি ভয়ে। চারপাশে তীব্র শীত পড়েছে, আর এই শীতে আপনাদের রক্ত আরো হাড়হীন করতে আমি তরিকুল জুনিয়র চলে এলাম আপনাদের মাঝে, আপনাদের কাছে। আশা করি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন, এই আশা নিয়ে শুরু করছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভয়ের বারান্দা। এখানে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব বাছাই করা ভৌতিক ঘটনা আপনাদের শোনানো হয়। তাই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আপনিও আমার কাছে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। আর একটা কথাও নয়, চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। জানি এরপরে আপনারা চলে যাবেন, তাই আমি আগেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রানা হামিদ। আমার ঠিকানা হলো রাজশাহী নাটোর সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। এখানকার আমি স্থায়ী বাসিন্দা। আজকে আপনার কাছে যে ঘটনাটা আমি লিখতে চলেছি, এটা আমার নিজের খালাতো ভাইয়ের সাথেই ঘটে যায়। হয়তো খুব ভালো করে গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব, আর ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে অবশ্যই জানাবেন। তারপরে রানা ভাই তার ফোন নাম্বার লিখেছেন। তারপরে তিনি লিখেছেন, আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা 2022 সালের ফুটবল বিশ্বকাপের সময়টা বিকালবেলা ছিল। আমরা প্রায়ই আমাদের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতাম। অনেকজন একত্রিত হয়ে আমরা ফুটবল খেলতাম। ছোট বড় সব মিলিয়ে একসাথেই আমরা খেলাধুলা করতাম। বলে রাখি, আমাদের স্কুল মাঠটা ছিল একেবারে বিলের সাথে। বিলের এক প্রান্তে ছিল আমাদের এই নিশ্চিন্তপুর স্কুল থেকে পশ্চিম দিকে তাকালে শুধু বিল আর বিল, এছাড়া কোনো বাড়িঘর নেই। আর বিলটা অনেক বড় সড়ো ছিল। যাই হোক, ঘটনায় আসি। খেলার এক সময় বলটা অনেক জোরে কিক অফ করার কারণে স্কুলের পাশে থাকা ধান ক্ষেতের ভেতরে গিয়ে বলটা পড়ে। আর বলটা আনার জন্য আর কেউ নয়, আমার নিজের ছোট খালাতো ভাই গিয়েছিল। তার বয়স ছিল হয়তো 15 কি 16 বছর। সে ধান খেতে বলটা আনতে যাওয়ার সময় অনেক জোরে চিৎকার করে দৌড়ে আবার মাঠের দিকে ফিরে আসে। তার এই চিৎকার করার কারণ আমরা জানতে চাইলে সে আমাদের জানায়, সে যখন বলটা নিতে যায় তখন সে বলটা দেখতেও পেয়েছিল, আর সে বলের পাশেই ছিল একটা কাটা মাথা, যেই মাথাটা ধানের জমির কাদা মাটিতে একেবারে লেগেছিল। তার চোখগুলো সাদা ফটফটে অস্বাভাবিক রকম বড় ছিল, আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সে যখন চিৎকার করে তখন সেই কাটা মাথাটা তার দিকে তাকিয়ে হাসছিল। এটা দেখেই সে অনেক জোরে চিৎকার করে আমাদের কাছে ফিরে আসে। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো। আমরা তারপরে ওই ধান ক্ষেতের ভেতরে গিয়েছিলাম, কিন্তু সেখানে বল ছাড়া অন্য কোনো কিছু আমরা দেখতে পাইনি। এভাবেই 2 থেকে 3টা দিন কেটে যায়। আমার খালাতো ভাই রহিম প্রচণ্ড জ্বরে ভুগতে থাকে, আর তার শরীরটা একেবারে ভেঙে গিয়েছিল। সে বিছানা থেকে উঠতে পারছিল না, খেতে পারছিল না। আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ডাক্তাররা এটাকে সাধারণ জ্বর আর শরীর দুর্বল বলে আমাদেরকে ওষুধ লিখে বাড়িতে পাঠিয়ে দেন। ঘটনাটা ঘটে আরো বেশ কয়েকদিন পর। আমার ছোট ভাই রহিম কেমন একটা পাগলের মতো হতে লাগছিল। আমার ছোট ভাই রহিম কেমন একটা অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সে সব সময় বলতো তার দিকে একটা শরীরহীন মুন্ডু ধেয়ে আসছে।
তাকে ডাকছে, তার দিকে তাকিয়ে হাসছে। এভাবে সে অনেক রকম পাগলামি করতে শুরু করলো। নিজে নিজেই হাসতো, আবার কখনো ভয়ে গুটিসুটি মেরে বসে পড়তো। কারো দিকে তাকাতো না। যদি তার কাছে কেউ যেত, সে চিৎকার করতে লাগতো। এভাবেই প্রায় 15 দিনের মাথায় আমার ছোট ভাই মারা যায়। জানি না তার সাথে কি ঘটেছিল। হয়তো আমাদের ভুল ছিল, আমরা কোনো কবিরাজের কাছে তাকে নিয়ে গিয়েছিলাম না। আর কিভাবেই বা নিয়ে যাব, সেই সময়টাও আমরা পেয়েছিলাম না। ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। আমার কাছে এরকম ছোট ছোট আরো বেশ কয়েকটা ঘটনা আছে। আপনি বললে আমি সেই ঘটনা লিখে পাঠাতে পারি। আমার এই ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। কথা হবে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। ভয়ের বারান্দা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। আমি জানি আপনি সব সময় ভালো আর ভালোর দলে, তাই নতুন করে জিজ্ঞাসা করলাম না কেমন আছে। আমার নাম মোহাম্মদ আবু তাহের, বয়স 23। আমি চট্টগ্রামের বাঁশখালী থানার খুদিয়া পাড়ায় থাকি। আমাদের গ্রামে একটা মসজিদের অভাব দীর্ঘদিনের। আমরা গ্রামবাসী মিলে অনেক চেষ্টার পর সম্প্রতি একটা মসজিদ তৈরি করেছি, আর তার নাম রাখা হয়েছে নূরে মসজিদ। প্রথম দিকে আমরা সবাই খুশি ছিলাম, কিন্তু কিছু অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনার পর থেকে সেই মসজিদের রাতের বেলায় যেন এক রহস্যময় স্থানে পরিণত হলো। আজ আপনার কাছে আমি সেই ঘটনাই বলবো, যা আমি নিজে দেখেছি আর কয়েকজন সাক্ষী রয়েছে। হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থনা করছি। আশা করছি একটু বুঝে নিয়ে পড়বেন, আর ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে তিনি লিখছেন, খুদিয়াপাড়ার মানুষ দীর্ঘদিন ধরে একটা মসজিদ নির্মাণের স্বপ্ন দেখছিল। জায়গা কেনার জন্য গ্রামের সবাই যার যার সাধ্যমতো টাকা দিয়েছিল। জায়গাটা ছিল গ্রামের এক প্রান্তে। এখানে আগে একটা বিশাল বটগাছ ছিল। গাছটা কেটে জায়গা পরিষ্কার করার সময় গ্রামের লোকজন, বিশেষ করে বয়স্ক লোকজন, হুজুর মিয়া চাচা বলেছিলেন এই জায়গাটা শুভ নয়, এখানে কিছু আছে, সবাই একটু সাবধানে থেকো। তবে আমরা গ্রামের তরুণরা বিষয়টা তেমন পাত্তা দিইনি। আমাদের কাছে এসব ছিল পুরনো কুসংস্কার। গাছটা কেটে জায়গা পরিষ্কার করলাম আমরা কয়েকজন যুবক মিলেই, এবং মসজিদের কাজ শুরু হয়ে গেল। 3 মাসের মধ্যেই মসজিদ তৈরি হয়ে গেল। কাজ শেষ হওয়ার পর পুরো গ্রাম আনন্দে মেতে উঠেছিল। মসজিদের উদ্বোধনের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেদিন পুরো গ্রাম মসজিদের প্রথম আজান শুনতে জড়ো হয়েছিল। সময়টা ছিল ভর দুপুর বেলা, একেবারে জোহরের আজানের সময়। আজানের পরপরই একজন অচেনা বৃদ্ধ মসজিদের দিকে এগিয়ে এলেন। তার পরনে ছিল মলিন কাপড়, চোখ দুটো ছিল লালচে, আর চেহারাটা কেমন এক অদ্ভুত রহস্যময়। তিনি মসজিদের ভেতরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন। এরপর তিনি ধীরে ধীরে বললেন, এই জায়গায় যারা এসেছে তারা ফিরে আসবে, সাবধান। তার কথাগুলো শুনে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু আমি ভাবছিলাম হয়তো তিনি পাগল, তাই এই বিষয়টা নিয়ে আমরা কেউই গুরুত্ব দেইনি। এরপরে ঘটে আসল ঘটনা। এগুলো যতটা অদ্ভুত ততটাই ভয়ঙ্কর ছিল। সেগুলো আমি একেবারে নিজের চোখেই দেখেছি। একটা রাতের কথা কখনো ভুলতে পারবো না। তখন আমার রাতের বেলা তাহাজ্জুদ পড়ার অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল। আমি সেদিনও তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পরিকল্পনা করলাম। সেই রাতটি ছিল পুরো চাঁদনি রাত, চারদিকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, আর
চারদিকটা কেমন একটা ভয়ঙ্কর নীরবতায় নেমে এসেছিল। সময়টা ছিল রাত 1:30 কিংবা তার বেশি হবে। গ্রামের লোকজন তখন ঘুমিয়ে আছে। আমি অজু করে মসজিদের দিকে রওনা দিলাম। মসজিদটা পাহাড়ের পাশে বলে রাতের বেলায় চারপাশ খুব অন্ধকার হয়ে থাকে, তবে চাঁদনি রাতের আলোয় মসজিদটা দেখতে খুব খুব সুন্দর লাগছিল, যা এক মনোমুগ্ধকর পরিবেশ। মসজিদের ভেতরে ঢোকার পরে আমার মনে হলো ভেতরে কিছু একটা অস্বাভাবিক রয়েছে। আমি চারপাশে তাকালাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না। সবকিছু বাদ দিয়ে আমি নামাজে মনোযোগ দিয়ে নামাজ পড়া শুরু করলাম। 2 রাকাত নামাজ শেষ করার পর মনে হলো পেছনে কারো উপস্থিতি আছে। আমি নামাজের মধ্যে পেছনে তাকাতে পারিনি, কিন্তু সালাম ফেরানোর পর আমি পেছনে ঘুরে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এটা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মসজিদের পেছনে সারিতে কয়েকজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ছিল, যারা ছিল লম্বা, অসম্ভব লম্বা। মানুষের গড় উচ্চতার চেয়েও অনেক বেশি। মসজিদের বারান্দার সিলিং ফ্যানের সাথে তাদের মাথা ঠেকে যাচ্ছিল। শরীরে সাদা আলখাল্লা পরা, কিন্তু তাদের মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন কুয়াশার মধ্যে ঢাকা। তারা একসাথে নামাজ পড়ছিল। তাদের কণ্ঠে তেলাওয়াতের সুর ভেসে আসছিল, যা এতটা সুন্দর যে শুনতে মনে হচ্ছিল আমি অন্য কোনো জগতে আছি। আমি সেখানে মন্ত্রমুগ্ধর মতো দাঁড়িয়েছিলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সেখান থেকে দৌড়ে পালাবো এরকম কিছু আমার মাথার ভেতরে আসেনি। আমি সেখানে শক্ত কাঠের মতো দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই একটা বিকট শব্দে সবকিছু মিলিয়ে যেতে লাগলো। আমি সেখান থেকে এক পাও নড়তে পারছিলাম না। মনে হচ্ছিল আমি জমে গেছি। কিছুক্ষণ পরেই তারা ধীরে ধীরে মিলিয়ে গেল, মসজিদের দেয়াল ভেদ করে চলে গেল কোথাও। আমি সেখান থেকে আর বাড়ি ফেরার সাহস পাচ্ছিলাম না। তবুও অনেক কষ্টে বাড়িতে ফিরে আমার সেই রাত আর কোনো ঘুম হলো না। পরের দিন সকালে আমি এই ঘটনা গ্রামের কয়েকজনকে জানালাম। প্রথমে তারা বিশ্বাস করেনি, কিন্তু পরে জানলাম শুধু আমি নই, গ্রামের আরো 2 জন সেই রাতে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় আলো দেখেছিল। কেউ কেউ মসজিদের ভেতর থেকে নামাজ পড়ার অদ্ভুত সুর শুনেছিল। তাদের মুখেই এই একই কথা ছিল, মসজিদের ভিতরে কিছু একটা অস্বাভাবিক আছে। গ্রামের মুরব্বীরা বিষয়টা নিয়ে সবাই আতঙ্কিত হয়ে পড়লেন। বিশেষ করে হুজুর মিয়া চাচা, তিনি আমাদের বললেন, আমি আগেই বলেছিলাম জায়গাটা ভালো নয়। আমরা হয়তো না জেনেই কোনো অশরীরী সত্তার জায়গা নিয়ে ফেলেছি। তারা হয়তো এখানে আগে থেকেই ছিল। এরকম ভাবে আমাদের অনেকের সাথে এই মসজিদের রাতের বেলায় অনেক ঘটনা ঘটতো। অনেক সময় দিনের বেলাও কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখা যেত। গ্রামের লোকেরা এরপর একটা সিদ্ধান্ত নেয়, দিনের বেলায় মসজিদে নামাজ হবে, কিন্তু এশার পর সেখানে আর কেউ যাবে না। বিশেষত রাতের বেলায় মসজিদের আশেপাশে যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হলো, আর রাতে মসজিদে ঢোকার সাহস করতো না কেউ। আজ এই ঘটনার প্রায় 1 বছর হয়ে গিয়েছে। দিনের বেলায় নূর মসজিদে লোক সমাগম হয়, কিন্তু সূর্য ডোবার পর থেকে জায়গাটা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। কেউ মসজিদের আশেপাশে ভিড় করে না। আমি এখনো মাঝে মাঝে সেই লম্বা নামাজি লোকদেরকে স্বপ্নে দেখি। তাদের সেই সুর যেন আমার কানে আজও বাজে। নূর মসজিদটা আজও আমাদের গ্রামের মধ্যে দাঁড়িয়ে আছে, দিনের আলোয় জীবন্ত, আর রাতের আধারে এক রহস্যময় স্থান হয়ে থাকে। হয়তো তারা এখনো সেখানে আসে, হয়তো আমাদের অজানায় নামাজ পড়ে যায়। তাদের অস্তিত্ব হয়তো আমাদের সাথে মিশে আছে। ঘটনাটা এখানেই শেষ নয়। এরপরও এই মসজিদ নিয়ে একটা ভয়ঙ্কর ঘটনা আছে, যেটা এই ঘটনাটা সিলেক্টেড হলে আমি আপনার কাছে লিখে পাঠাবো। অনেক দিন আগেই আমাদের এই মসজিদে একটা জামাত এসেছিল, আর এই ঘটনাটা সেই জামাতের লোকেদের সাথেই ঘটে যায়। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন।
তাহলে আমি সময় করে আমার সেই পরবর্তী ঘটনাটা আপনার কাছে লিখে পাঠাবো। জানি না ঘটনাটা কতটা ভয়ঙ্কর ছিল, তবে আমার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে, তাই আপনার কাছে আমি লিখে পাঠালাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আবু তাহের ভাইকে, তিনি অনেক সুন্দর করে এই ঘটনাটা আমার কাছে লিখে পাঠিয়েছেন। আশা করছি এই ঘটনাটা আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে। যদি আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। ভয়ের বারান্দা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি জানি আপনি সব সময় ভালো আর ভালোর দলেই, তাই নতুন করে জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমি মোহাম্মদ সুজন ইসলাম। আজকে আমি আপনার কাছে যে ঘটনাটা লিখতে চলেছি এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া কোনো এক কালো রাত, যেটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। জানি না আপনার কাছে ঘটনাটা কেমন লাগবে, তবে আমার কাছে অনেক অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আর এইসব ঘটনা যার সাথে ঘটে শুধু তারাই জানে সেই মুহূর্তটা কেমন। হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, আমার এত বড় টাইপিং এর কোনো অভ্যাসই নেই, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুবই খুশি হব। আর ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। নিচে আমার ফোন নাম্বার দেওয়া থাকলো। সঙ্গত কারণে আমি আমার ঠিকানা উল্লেখ করছি না, তবে ঘটনাটা 2021 সালে শীতকালে ঘটে যায়। তখন করোনার সময় ছিল, চারপাশ এমনিতেই স্তব্ধ। কনকনে শীতের ভেতরে এই ঘটনাটা আমার সাথে ঘটে যায়। সেদিনকার রাত ছিল একেবারে কুয়াশায় ঢাকা। চারপাশটা ভয়ঙ্কর রকমের স্তব্ধ। আমি আমার নিজের একটা ব্যক্তিগত প্রয়োজনে বাজারে গিয়েছিলাম। বলে রাখি, আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব প্রায় ঘন্টা আধেকের রাস্তা। রাতটা ঠিক 11টা হবে, আমার খুব ভালোভাবেই মনে আছে, কারণ আমি ঘড়িতে সময় দেখেছিলাম। বাজার থেকে আমি বাড়িতে আসতে লাগলে একটা নির্জন ফাঁকা জায়গা পড়ে। সেখানে দিনের বেলা ছেলেরা খেলাধুলা করে, এছাড়া চারপাশে খুব একটা বাড়িঘর নেই বললেই চলে। ওই জায়গাটা পার হওয়ার পরেই ঘন বসতি এলাকার বুক চিরে এই রাস্তাটা সোজা আমার বাড়ির কাছে চলে গিয়েছে। বাজারে শুধু আমি আর দোকানদার ছিলাম। দোকানদার ছিল আমাদের এলাকার পাশের এলাকার, তাই সে দোকানটা বন্ধ করে তার রাস্তায় চলে গিয়েছে। আর নির্জন সেই রাস্তা দিয়ে আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করেই আমি যখন সেই ফাঁকা মাঠটার কাছে এসে দাঁড়ালাম, যদিও আমার চলার একটাই ভরসা ছিল আমার মোবাইলের টর্চ লাইট। কুয়াশার বুক চিরে রাস্তার মাঝখানে আমার যতদূর ফ্ল্যাশ লাইটের আলো যায়, সেখানে রাস্তার মাঝখানে আমি যা দেখলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, আমি স্পষ্ট দেখতে পেলাম আমার সামনে একটা কাফনে জড়ানো লাশ শুয়ে রাখা আছে। এটা দেখে আমি প্রচণ্ড ঘাবড়ে গেলাম। কি করব তৎক্ষণাৎ বুঝে উঠতে পারছিলাম না। আমি শুনেছি এরকম সময় লাশের ওপর দিয়ে যেতে হয় না, আর রাস্তাটা এত পরিমাণে সরু ছিল যে ওই লাশটার ওপর দিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি বুঝতে পারলাম আমার সাথে খুব ভালো কিছু ঘটছে না। আমি মনে মনে আয়তাল কুস্তি পড়তে শুরু করলাম। 2 পা পিছিয়ে গেলাম। মনে মনে ভাবলাম যা হবে দেখা যাবে। আমি আগে সেই মোড়ের ওপরে যাই, আমি আগে সেই বাজারের ওপরে যাই। যদিও বাজারের নাইট গার্ডটা যদি থাকে তাহলে তার সাহায্য নেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। আমি এক দৌড়ে বাজারের ভেতরে গেলাম। যদিও এই ঘটনাস্থল থেকে বাজারের দূরত্ব খুব একটা বেশি দূর ছিল না। আমি একটা চায়ের দোকানে গিয়ে হাঁপাতে লাগলাম। আশপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু কোথাও নাইট গার্ডকে দেখতে পেলাম না। কারণ
চারপাশটা ঘন কুয়াশায় ঢাকা। আমি সেখানেই বসে পড়লাম আর ভাবতে লাগলাম, এটা আমি সামনে কি দেখলাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম 11টা বেজে 20 মিনিট। আমি কি করব বুঝতে পারছিলাম না। এই অবস্থায় বাড়িতে যাওয়ারও সাহস পাচ্ছি না। চারপাশটা আরো স্তব্ধ হতে লাগলো। আশপাশে ঝিঝি পোকার আওয়াজ আর দূর থেকে কুকুরের আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। হঠাৎ করেই আমার পেছন থেকে কর্মর কর্মর একটা আওয়াজ আসতে লাগলো। আমি পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না। তবুও আল্লাহর নাম নিয়ে ভয়ে ভয়ে আমি যখনই পেছনে তাকালাম, তারপরে আমি যা দেখলাম এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। পেছনে আমার সামনে চায়ের দোকানের সেই ব্রেঞ্চের ওপরে ঠিক একই রকম কাফনে জড়ানো লাশ শুয়ে রাখা আছে। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমার চোখ বড় বড় হয়ে গেল। চারপাশের ঠান্ডা আমাকে আরো জমিয়ে তুলল। আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি করা উচিত। আমি অনেক জোরে একটা চিৎকার করে উঠলাম আর সেখান থেকে এক দৌড়ে আবারও পালিয়ে গেলাম। আমি কিছু দূর গিয়ে আবারও দাঁড়িয়ে পড়লাম আর ভালোভাবে টর্চ লাইটের আলো দিয়ে দেখলাম আমি আবারও সেই চায়ের দোকানের কাছেই ফিরে এসেছি। আমার চারপাশ থেকে কেমন একটা অদ্ভুত কান্নার আওয়াজ আসতে লাগলো। আমি চারপাশে লাইট মেরে কোনো কিছুই ভালো মতো দেখতে পাচ্ছিলাম না। চারপাশটা তীব্র কুয়াশায় এত পরিমাণে ঢেকেছিল যে আমি বলে বোঝাতে পারবো না। হঠাৎ করেই চারপাশের কুয়াশা কেমন একটা কেটে যেতে শুরু করলো আর তার ভেতরেই আমি স্পষ্ট দেখতে পেলাম আমার সামনে কিছু কাফনে জড়ানো লাশ শুয়ে আছে আর সেখান থেকে একটা লাশ এক ঝটকায় উঠে দাঁড়ালো। আর আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা আমি সেদিকে করতেই যা দেখলাম, কাফনের কাপড়ের ভেতর থেকে তার মুখটা বেরিয়ে আছে। তার পচা গলা সেই চেহারাটা দেখতে এত পরিমাণে বীভৎস ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার চোখগুলো লাল টকটকে জ্বলছিল। মুখের বিভিন্ন অংশ থেকে মাংস খসে খসে পড়ে গিয়েছিল। তার সামনের দাঁতগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি। এটা দেখে আমি অনেক জোরে চিৎকার করতে লাগলাম। এভাবে চিৎকার করতে করতে আমি সেখানেই বসে পড়লাম। পেছন থেকে আমি কারো হাত আমার ঘাড়ের ওপরে অনুভব করলাম আর তখন আমি এত পরিমাণে ভয় পেয়ে গেলাম যে আমার আর কোনো কিছু মনে নেই। হয়তো আমি সেই সময় সেন্সলেস হয়ে পড়েছিলাম। যখন আমার নিজের জ্ঞান ফিরল, আমি নিজেকে সেই চায়ের দোকানের ব্রেঞ্চের ওপরে আবিষ্কার করলাম। আমার পাশে দুইজন নাইট গার্ড দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরতেই তারা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি বাজার থেকে যাওয়ার পর থেকে শুরু করে এই পর্যন্ত পুরো ঘটনাটা তাদের কাছে শেয়ার করলাম। তারা আমাকে বলল আজকে রাতে আর বাড়িতে যাওয়ার দরকার নেই। আর তাদের পরিস্থিতিও সেরকম ছিল না যে আমাকে এতখানি রাস্তা এগিয়ে দিয়ে আসবে। আমারও সাহস হচ্ছিল না যে একা একা নিজের বাড়িতে যাব। কোনো রকমেই সেই বাজারের নাইট গার্ডের বিছানাতে সেই রাতটা কাটিয়ে দিই। বলে রাখি, সেই রাতেই আমার প্রচণ্ড জ্বর এসেছিল। টানা 4 দিন আমি প্রচণ্ড জ্বরে ভুগেছিলাম। তারপরে আমি হুজুরের কাছেও গিয়েছিলাম। তিনি আমাকে কিছু পানি পড়া দিয়েছিলেন। ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনার কাছে কেমন লেগেছে, কিন্তু এই ঘটনাটা কেন আমার সাথে ঘটেছিল তার কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি। যদি আপনার কাছে এই ঘটনার কোনো উত্তর থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ঘটনাটা পড়ে শোনালে খুবই খুশি হব। আর ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে জানাবেন। তারপরেই সুজন ভাই তার ফোন নাম্বার লিখেছেন। ধন্যবাদ সুজন ভাইকে। তিনি চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠিয়েছেন। আর সুজন ভাইয়ের এই ঘটনাটা আমাদের কাছে সিলেক্টেড হয়েছে। জানি না আপনাদের কাছে এই ঘটনাটা কেমন লেগেছে। যদি ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা।
ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। ঘটনা শুরুর আগে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে। আমাদের এই ভয়ের বারান্দায় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। কোথাও যাবেন না। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি বাকি ঘটনাগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই। আমার নাম মেহেদি হাসান, বয়স 25। আমি খুলনা জেলার রূপসা উপজেলার বাসিন্দা। আমার বাড়ি নদীর পাড় ঘেঁষে, আর জায়গাটা বেশ নির্জন। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বেশিরভাগ সময়ে শহরে থাকি, তবে ছুটিতে গ্রামের বাড়িতে নির্জনতা, শান্তি আর গ্রামের মাটির ঘ্রাণ উপভোগ করি। কিন্তু আজ আমি আপনার সাথে যে ঘটনা শেয়ার করতে চলেছি, এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এমন কিছু যা আমার মনের ভেতরে গভীরভাবে দাগ কেটে দিয়েছে। আমি চলে যাচ্ছি আমার ঘটনায়। হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে মেহেদি ভাই তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনা শুরু হয় গত বছর শীতকালে, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়। তখন আমি গ্রামের বাড়িতে ছুটি কাটাচ্ছিলাম। শীতকাল আমাদের গ্রামে বেশ মনোমুগ্ধকর। চারপাশে কুয়াশা, খেজুরের রসের মিঠা ঘ্রাণ আর নদীর জলে পড়ে থাকা ভোরের প্রথম আলো, সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ। আমার ছোট একটা অভ্যাস আছে, রাতের বেলায় ঘুরে বেড়ানো। শীতের রাতে সেই নিস্তব্ধতা আমাকে খুব টানে। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। রাত 10টা বাজে আমি হাঁটতে বের হলাম, কিন্তু ওই রাতে যে আমার জীবনটা চিরদিনের মতো বদলে যাবে এটা আমি বুঝতে পারিনি। সেদিন আকাশ ছিল একেবারে পরিষ্কার, জ্যোৎস্না রাত। আমাদের গ্রামের পাশের সেই পুরনো বাঁশঝাড়টা পেরিয়ে নদীর পাড়ে যাওয়ার জন্য আমি হাঁটছিলাম। গ্রামের মানুষজন বাঁশঝাড়টা নিয়ে নানা ধরনের গল্প বলে। বিশেষ করে গ্রামের বয়স্ক লোকেরা বলে এই জায়গাটা ভালো নয়। রাতের বেলা অনেকে নাকি অনেক অন্যরকম কিছু এই বাঁশঝাড়ে দেখেছে। তবে আমি এসব কুসংস্কার বিশ্বাস করতাম না। আমি যখন বাঁশঝাড়ের কাছে পৌঁছালাম, তখন একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো, অথচ চারপাশে বাতাস ছিল না। সেই ঠান্ডা হাওয়া যেন আমাকে কাঁপিয়ে দিল। হঠাৎ করেই মনে হলো বাঁশঝাড়ের ভেতর থেকে কেউ আমার নাম ধরে ডাকছে, মেহেদি, মেহেদি। আমি থমকে গেলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো গ্রামের কোনো মানুষ আমাকে ডাকছে, কিন্তু চারপাশে কাউকে দেখতে পেলাম না। আমার মনে হলো এটা আমার কল্পনা। আমি আবারও হাঁটতে থাকলাম। আমি বাঁশঝাড় পেরিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম। নদীর পাড়টা রাতে খুব নির্জন হয়ে থাকে। মাঝে মাঝে দূর থেকে নৌকার বৈঠার শব্দ শোনা যায়, কিন্তু সেদিন পরিবেশটা ভীষণ অস্বাভাবিক লাগছিল। নদীর পাড়ের একটা বড় বটগাছ আছে। সেই গাছটাকে কেন্দ্র করে অনেক গল্প শোনা যায়। কেউ বলে গাছটা নাকি অপদেবতার বাসস্থান। আমি নদীর ধারে বসেছিলাম। হঠাৎ দেখি নদীর ওপারে একটা আলো আমার দিকে আসছে। মনে হলো কেউ টর্চ লাইট নিয়ে হেঁটে আসছে, কিন্তু সমস্যাটা ছিল অন্য এক জায়গায়। আলোটা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল, আর ধীরে ধীরে সেটা আকারে বড় হতে লাগলো। আমি অস্বস্তি অনুভব করলাম। মনে হলো যেন কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি সাহস করে উঠে দাঁড়ালাম, কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর আওয়াজ শুনলাম। আওয়াজটা ছিল একাধিক মানুষ একসঙ্গে কান্না করার মতো। সেই কান্নার শব্দটা নদীর ওপার থেকে ভেসে আসছিল। আমি বুঝতে পারলাম এখানে থাকা ঠিক হবে না, তাই দ্রুত গ্রামে ফেরার জন্য রওনা হলাম। তবে বাঁশঝাড়ের কাছে এসেই আবারও সেই অদ্ভুত ঠান্ডা বাতাস আমাকে ঘিরে ধরলো। এবার আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে। আমি থমকে গেলাম। এবার ডাকটা এমন একটা করুণ সুর ছিল, যেটা শুনে আমার ভেতরে ভয় আর দুঃখ একসঙ্গে কাজ করছিল। আমি পিছনে ঘুরে তাকালাম।
আমি পেছনে ঘুরে তাকাতেই যা দেখলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাঁশঝাড়ের ভেতর থেকে একটা কালো ছায়ার মতো বেরিয়ে আসতে দেখলাম। ছায়াটা ছিল ঠিক মানুষের মতোই, কিন্তু অস্বাভাবিক লম্বা। তার মুখটা ছিল ঢাকা আর শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হচ্ছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি বুঝতে পারলাম এখানে থাকা আর ঠিক হবে না, তাই আমি দৌড়ে গ্রামে চলে এলাম। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি, কিন্তু এটা শুধু শুরু ছিল। এরপর থেকে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা আরো বেশি করে হতে লাগলো। এক রাতে আমি আমার ঘরে বসে পড়াশোনা করছিলাম। হঠাৎ জানালার বাহিরে এক ধরনের গুঞ্জন শুনতে পেলাম। মনে হলো কেউ ফিস ফিস করে কথা বলছে। আমি জানালার বাহিরে তাকিয়ে সেই লম্বা কালো ছায়াটাকে আবারও দেখতে পেলাম। দেখলাম আমাদের বাড়ির উঠোনে সে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে আমি আমার মা বাবাকে এই ব্যাপারে বললাম। মা আমাকে ভয় পেতে বারণ করলেন, কিন্তু সেই রাত থেকে আমাদের বাড়ির পরিবেশটাই যেন বদলে গেল। আমি ঘটনাগুলো গ্রামের হুজুর সাহেবকে জানালাম। তিনি বললেন এটা কোনো একটা জিন বা অশরীরী আত্মার কাজ। তুমি হয়তো কোনোভাবে তাদের জায়গায় প্রবেশ করেছো আর তারা তোমার ওপরে নজর রেখেছে। তিনি আমাকে কিছু দোয়া পড়তে দিলেন আর আমাদের বাড়িটা বন্ধ করে দিলেন। সাথে সাথে আমার শরীরটাও বন্ধ করে দিলেন। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো। ঘটনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো এক রাতে। এই ঘটনার প্রায় 10 থেকে 12 দিন পরবর্তী এই ঘটনাটা আমার সাথে ঘটে যায়। তখন আমি পড়াশোনার জন্য অনেক রাত জেগেছিলাম। রাত আনুমানিক 3টা হবে। হঠাৎ আমার ঘরের দরজা নিজে নিজেই খুলে গেল। ঠান্ডা বাতাস আমার ঘরে ঢুকতে লাগলো। আমি ঘরের কোণে তাকিয়ে দেখি সেই লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে অদ্ভুত এক আলো বের হচ্ছিল। সে আমার দিকে হাত বাড়ালো। আমি ভয়ে চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারলাম না। মনে হলো আমার গলা কেউ চেপে ধরেছে। আমি সেখানে পাথরের মতো দাঁড়িয়েছিলাম, কিন্তু এক চুলও নড়ার শক্তি পাচ্ছিলাম না। হঠাৎ সবকিছু মিলিয়ে যেতে লাগলো। আমার গলা দিয়ে একটা জোরে চিৎকার বেরিয়ে এলো। আমি চিৎকার করে নিজের ঘর থেকে বের হয়ে গেলাম। আমার চিৎকার শুনে বাড়ির লোকজন জেগে গিয়েছিল। তারা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি পুরো ঘটনাটা তাদের কাছে বললাম। পরের দিন আমি ভোরবেলা গ্রামের মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়লাম। নামাজ শেষ করে বাড়িতে আসতে আমি প্রচন্ড জ্বরে কাতরাতে লাগলাম। এভাবেই প্রায় 5 থেকে 7টা দিন আমার খুব জ্বর ছিল। তারপরে আমি গ্রামের বাইরে চলে আসি। এরপর থেকে আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আমি এখনো পর্যন্ত নিজের গ্রামে ফিরে যাইনি। আজ 1 বছর হয়ে গেছে, আমি এখনো সেই রাতের স্মৃতি ভুলতে পারিনি। আমার মনে হয় তারা এখনো আমাকে খুঁজে ফিরছে। আমি কখনো গ্রামে যাওয়ার সাহস করি না। জানি না আমি গ্রামে গেলে আমার সাথে কি ঘটবে। তবে যাই ঘটুক আমি আপনার কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। আর আমার এই ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। কথা হবে অন্য কোনো দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মেহেদি ভাইকে। তিনি অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠিয়েছেন। আশা করছি পরবর্তীতে গ্রামে ফিরে এলে আপনার সাথে যাই ঘটুক সেটা অবশ্যই অবশ্যই আমার কাছে শেয়ার করবেন। আর আপনার এই ঘটনাটা সিলেক্টেড হয়েছে। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে জানিয়ে রাখি, চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। আজকের ঘটনাগুলো ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকুন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।